আসসালামু আলাইকুম। বিবিএ তৃতীয় বর্ষের ছাত্ররা, আমাদের অনলাইন ক্লাস, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে আমি আজকে তোমাদের কস্ট অ্যাকাউন্ট অ্যাক্ট, তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং এই বিষয়ে ক্লাস নিব। তো আমাদের এই বন্ধকালীন সময় তোমরা যদি আমাদের ক্লাসগুলো ঠিক মতো দেখো এবং বাসায় বসে অনুশীলন করো, তবেই আমাদের অনলাইন ক্লাসগুলো সার্থক হবে। আমি আশা করছি তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখবে এবং বাসায় বসে অনুশীলন করবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। আমি তোমাদের চ্যাপ্টার 7 পড়াচ্ছিলাম। চ্যাপ্টার 7 এ একটা লেকচার আমি দিয়েছি, চ্যাপ্টার 8 প্রসেস কস্টিং। তো আজকে যে জিনিসটা আমরা দেখবো, আমরা গতদিন পড়েছিলাম অ্যাকাউন্টিং ফর লসেস এন্ড গেইন ইন প্রসেস কস্টিং। এখানে তোমরা তিন ধরনের জিনিস দেখতে পাচ্ছ। একটা হচ্ছে নরমাল লস, অ্যাবনরমাল লস, আর একটা হচ্ছে অ্যাবনরমাল গেইন। তো নরমাল লসটা কি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমাদের প্রসেস কস্টিং করতে গেলে এক প্রসেস থেকে আরেক প্রসেসে যেতে হলে নরমালি সাধারণভাবে যেই ক্ষতিটা হয়ে থাকে, তার মানে এটা হচ্ছে অ্যাকাউন্টেবল। তার মানে এটা আগের থেকেই ধরে নেওয়া হয় যে এত পার্সেন্ট ক্ষতি আমার হবে স্বাভাবিকভাবে। এটাই হচ্ছে আমার নরমাল লস। অ্যাবনরমাল লস হচ্ছে নরমাল লসের থেকে যদি বেশি পরিমাণ লস হয়, সে নরমাল লস যদি এভাবে ক্যালকুলেট করা হয় যে আমার নরমাল প্রসেসের ভিতরে 4% নরমাল লস হবে, আমার এটা যদি ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়াল দেখা গেল যে লস 6% হয়েছে, তাহলে অতিরিক্ত যে 2% হলো সেটাই হচ্ছে আমার অ্যাবনরমাল লস। এবং পরে একটা দেখতে পাচ্ছ অ্যাবনরমাল গেইন। অ্যাবনরমাল গেইন কোনটা? ওই যে আমি আগে বললাম যে আমি 4% নরমাল লস ধরেছিলাম। যদি অ্যাকচুয়াল লস নরমাল লসের থেকে কম হয়, দ্যাট মিনস 2% হয় বা 3% হয়, তাহলে 1% যে অবশিষ্ট রইল সেটা হচ্ছে অ্যাবনরমাল গেইন। দ্যাট মিনস নরমাল লসটাকে আমাদের বেস ধরতে হবে। নরমাল লসের থেকে যদি বেশি হয় অ্যাকচুয়াল লস, তাহলে সেটা হচ্ছে অ্যাবনরমাল লস। এবং নরমাল লসের থেকে যদি অ্যাকচুয়াল লস আমাদের কম হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাবনরমাল গেইন। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেচার অফ লসেস, এটা হচ্ছে নরমাল লস। নরমাল লসে দেখো আরেকটা হচ্ছে অ্যাবনরমাল লস। কিভাবে আসছে দেখো, ইনপুট ইউনিটস মাইনাস নরমাল লস ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট যদি আমরা এক্সপেক্টেড আউটপুট যত, তার থেকে যদি অ্যাকচুয়াল আউটপুট বাদ দিই, যদি অ্যাকচুয়াল আউটপুট বেশি হয় তাহলে হচ্ছে সেটা অ্যাবনরমাল লস। আর নেচার অফ গেইন, অ্যাবনরমাল গেইন আগের মতোই, ইনপুট ইউনিটস মাইনাস নরমাল লস ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আউটপুট। তাহলে এই ক্ষেত্রে যদি আমার অ্যাকচুয়াল আউটপুট কম হয় এবং এক্সপেক্টেড আউটপুট বেশি হয়, তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাবনরমাল গেইন। এরপরে দেখো প্রোফর্মা। আমি গত ক্লাসে তোমাদেরকে প্রোফর্মা দেখিয়েছিলাম, খুব দ্রুত আমরা এটা দেখাবো। এখানে প্রোফর্মা প্রসেস অ্যাকাউন্টের প্রত্যেকটা প্রসেস, একটা অঙ্কে যে কয়েকটা প্রসেসের কথা বলা থাকবে, 2টা হতে পারে, 3টা হতে পারে, সেই কটা প্রসেস অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে। পার্টিকুলারস গুলো দেখো, ইউনিট অ্যামাউন্ট, ইউনিট ইন্ট্রোডিউস, প্রসেস ম্যাটেরিয়াল, ওয়েজেস, প্রোডাকশন ওভারহেড, আদার এক্সপেন্স। এখানে খেয়াল করো অ্যাবনরমাল গেইন, অ্যাবনরমাল গেইনের ইউনিটটা তো ঠিকই আছে, কিন্তু এই যে ইউনিটটাকে কোন ইউনিট দিয়ে গুণ করব, এখানে PCPU, দ্যাট মিনস প্রসেস কস্ট পার ইউনিট, প্রসেস কস্ট পার ইউনিটের পার ইউনিট দিয়ে আমি অ্যাবনরমাল গেইনের ইউনিটটাকে গুণ করলে যে টাকাটা পাবো সেই টাকাটা এখানে আসবে। এরপরে দেখো নরমাল লস অ্যাকাউন্ট। এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। নরমাল লসে কিছু আমার স্ক্র্যাপ ভ্যালুর কথা বলা, দ্যাট মিনস নরমাল লস থেকে যেই জিনিসটা আসে সেটা বিক্রি করে আমি কিছু টাকা পেতে পারি, যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার স্ক্র্যাপ ভ্যালু। তারপরে দেখো অ্যাবনরমাল লস, অ্যাবনরমাল লস অ্যাট দ্য রেট পিস, তারপরে প্রসেস কস্ট পার ইউনিট, প্রসেস কস্ট পার ইউনিট যেটা বের হবে সেটা দিয়ে আমরা সেটাকে গুণ করবো। এরপরে দেখো ইউনিট ট্রান্সফার। তারপরে আমার প্রসেস কমপ্লিট হয়ে গেল। এরপরে এটা যদি প্রসেস 1 হয়, তাহলে প্রসেস 1 থেকে সেটা ট্রান্সফার হয়ে প্রসেস 2 তে যাবে। তাহলে দেখো ইউনিট ট্রান্সফার টু নেক্সট প্রসেস অ্যাকাউন্ট, পরবর্তী প্রসেস অ্যাকাউন্টে যাবে। এরপরে দেখো নরমাল লস অ্যাকাউন্ট। ওদের মাঝে মাঝে অঙ্কের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাবনরমাল লস, নরমাল লস, অ্যাবনরমাল গেইন এই অ্যাকাউন্টগুলো করতে পারি, লেজারগুলো করতে পারে। তো আমাদের পাঠ্য প্রোফর্মাটা জানতে হবে কিভাবে করতে হয় আমাদেরকে। এখানে দেখো নরমাল লস, আমি যখন নরমাল লস স্ক্র্যাপ ভ্যালু, এই যে এট দ্য রেট স্ক্র্যাপ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু তোমার যেই টাকাটা ছিল সেই টাকাটা
আমি বিক্রি করে নর্মাল লস থেকে যে ইউনিটটা আসলো সেই ইউনিটটা বিক্রি করে আমি যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার ক্যাশ অ্যাকাউন্ট। আমি এটা আমার রিয়েলাইজ ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে টাকাটা আসবে। আর কি অ্যাবনরমাল গেইন, অ্যাবনরমাল গেইন ও স্ক্র্যাপ ভ্যালু। দ্যাট মিন্স অ্যাবনরমাল গেইন আমি আগেই বলেছি নরমাল লসের থেকে কিন্তু যদি লসটা আমার কম হয় সেটা হচ্ছে আমার অ্যাবনরমাল গেইন। অ্যাবনরমাল গেইনের অ্যামাউন্টও কিন্তু স্ক্র্যাপ ভ্যালু টাকা দিয়ে আসবে। যে দেখো স্ক্র্যাপ ভ্যালু এট দ্য রেট স্ক্র্যাপ ভ্যালু এই টাকাটা আসবে, এবং এখানে হচ্ছে টু প্রসেস অ্যাকাউন্ট এট দ্য রেট স্ক্র্যাপ ভ্যালু। এই দুটো যোগ করে যেই টাকাটা আসবে সেটা আমি প্রসেস অ্যাকাউন্টে দিয়ে দিব। এরপরে দেখো অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল লস একইভাবে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাবনরমাল ওই যে ইউনিটটা আসবে সেই ইউনিটটা কি করব আমি বিক্রি করব। বিক্রি করে যে টাকাটা পাবো যে ক্যাশ অ্যাকাউন্ট সেই টাকাটা আমার ক্যাশে আসবে এট দ্য রেট স্ক্র্যাপ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালুর মতো। আর যে প্রসেস অ্যাকাউন্টে কোনটা যাবে, প্রসেস অ্যাকাউন্টে যাবে এট দ্য রেট প্রসেস কস্ট পার ইউনিট। তাহলে প্রসেস কস্ট পার, ওখানে খেয়াল করি স্ক্র্যাপ ভ্যালু দিয়ে, আর এখানে কি প্রসেস কস্ট পার ইউনিট। কারণ এটা আমার নরমাল লসের মতো না, ঠিক আছে, এই কারণে হচ্ছে প্রসেস কস্ট পার ইউনিট দিয়ে আসছে। এবং এখানে দেখো কস্টিং পিএল অ্যাকাউন্ট, এবং এই অ্যাবনরমাল লসটা আমরা সাধারণত প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমরা এটা ট্রান্সফার করি, এই জন্য হচ্ছে পিএল অ্যাকাউন্ট লেখা ব্যালেন্স শিট ফিগারটা। এরপরে খেয়াল করো অ্যাবনরমাল গেইন অ্যাকাউন্ট বা প্রসেস অ্যাকাউন্ট, ওখানেও খেয়াল করো এট দ্য রেট পিসিপিইউ, দ্যাট মিন্স প্রসেস কস্ট পার ইউনিট। আর এখানে নরমাল লস অ্যাকাউন্ট স্ক্র্যাপ ভ্যালু টু কস্টিং পিএল অ্যাকাউন্ট, যে ফিগারটা থাকবে সেই ফিগারটা আমার এখানে পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে যায় সাধারণত, প্রসেস ক্রেডিট দিকে যায় অ্যাবনরমাল গেইনটা। তাহলে ক্যালকুলেশন অফ প্রসেস কস্ট পার ইউনিট, যেটাকে আমরা পিসিপিইউ বলি, প্রসেস কস্ট পার ইউনিট, এটাকে আমরা কিভাবে বের করব? ওখানে দেখো প্রথমে আমরা যেটা করেছিলাম ইনপুট মাইনাস নরমাল লস ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড আউটপুট। এই যে এক্সপেক্টেড আউটপুট আমি ডিভাইড দিই টোটাল কস্ট, দ্যাট মিন্স আমার ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এগুলো সবগুলো যোগ করে, ওয়ার্কিং প্রসেসে যদি কোনো কিছু থাকে সেই সবগুলো যোগ করে সেখান থেকে আমার স্ক্র্যাপ ভ্যালু ওই নরমাল লসে যেই ইউনিটগুলো আসলো সেই ইউনিটগুলো বাজারে বিক্রি করে আমি যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার স্ক্র্যাপ ভ্যালু। সেই স্ক্র্যাপ ভ্যালুটা মাইনাস করবো, যেহেতু এটা আমি ক্যাশ পেয়েছি অলরেডি, সুতরাং আমার কস্ট থেকে এটা বাদ যাবে, ডিভাইডেড বাই এক্সপেক্টেড আউটপুট। এখন একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখি, এখানে দেখো the product of manufacturing concern passing through two process A and B, এখানে দুটো প্রসেস আছে, and then to finished stock, দুইটা প্রসেসের কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা finished স্টকে চলে যায়। It is ascertained that in each process 5% of total weight is lost and 10% is scrap, which from process A and B realized rupee 80 and rupee 200 per tons respectively. The following are the figure related to both process. তার মানে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমার দুইটা প্রসেস A এবং B, দুইটা প্রসেসের পরে সেটা ফিনিশ বলে চলে যায়। এবং এখানে দুইটা প্রসেসের জন্যই খেয়াল করো আমার নরমাল লস হচ্ছে বলছে 5% অফ টোটাল ওয়েট ইজ লস। এখানে টন মানে টোটাল যেই ম্যাটেরিয়ালটা নিয়ে আসা হয় তার 5% নরমাল ভাবে ওয়েটের ক্ষেত্রে লস হবে, দ্যাট মিন্স ওয়েট কমে যাবে, সেটা হচ্ছে নরমাল লস। এবং 10% স্ক্র্যাপ এবং 10% হচ্ছে স্ক্র্যাপ, এটাও নরমাল লস। দ্যাট মিন্স আমার টোটাল নরমাল লস হচ্ছে 15%, 10 into 5 15% স্ক্র্যাপ হিসেবে সেটা বিক্রি হয়। এবং স্ক্র্যাপের মূল্য কত বলছে, প্রসেস এ এর ক্ষেত্রে হচ্ছে 80 এবং প্রসেস বি এর ক্ষেত্রে হচ্ছে 200। এরপরে খেয়াল করো এগুলো আমাদের একটু মেমোরাইজ করতে হবে, একটু মনে রাখতে হবে। এরপরে দেখো ম্যাটেরিয়াল দেয়া আছে প্রসেস এ এর ক্ষেত্রে 1000, প্রসেস বি এর ক্ষেত্রে 70, কস্ট পার টন 125 আর 200, প্রসেস বি এর ক্ষেত্রে 200, ওয়েজেস হচ্ছে 28000 আর প্রসেস বি এর ক্ষেত্রে 10000, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 8000 প্রসেস এ এর ক্ষেত্রে, প্রসেস বি এর ক্ষেত্রে 5250। আউটপুট দেয়া আছে দেখো টন, আউটপুট মিন্স হচ্ছে প্রসেস এ থেকে যে জিনিসটা বের হলো 830, এটা প্রসেস বি এর ইনপুট, ঠিক আছে। প্রসেস যেহেতু একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে রিলেটেড, তাহলে প্রসেস এর আউটপুট হচ্ছে প্রসেস বি এর ইনপুট, তাহলে হচ্ছে 400। আর এখানে প্রসেস আউটপুট হচ্ছে প্রসেস বি তে 780, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিনিশড গুড হিসেবে বের হয়ে যাবে।
দেখো রিকোয়ারমেন্ট কি বলেছে, প্রিপেয়ার প্রসেস কস্ট অ্যাকাউন্ট শোয়িং কস্ট পার টন অফ ইচ প্রসেস। There was no stock of working process in any process. There was no stock of working process এর কোনো স্টক নেই দুইটা প্রসেসের ক্ষেত্রে। এরপর দেখো আমরা অঙ্কে যাই। প্রসেস এ অ্যাকাউন্ট করতে বলেছে আমাকে পার্টিকুলারস ইউনিট, কস্ট পার ইউনিট, অ্যামাউন্ট পার, এটা হলো এই পাশ ডেবিট পাশ আর এটা হচ্ছে ক্রেডিট পাশ। পার্টিকুলারস ইউনিট, কস্ট পার ইউনিট, অ্যামাউন্ট। এখানে দেখো আমার ম্যাটেরিয়াল ছিল 1000, কস্ট কত ছিল 125 টাকা করে। তোমার অঙ্কের এই ইনফরমেশন গুলো আগেই দেওয়া ছিল। হ্যাঁ 125 টাকা করে, তাহলে 1,25,000 টাকা। এরপরে ওয়েজেস দেওয়া ছিল প্রসেস এ এর জন্য 28,000 এবং ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স দেওয়া ছিল 8000। তাহলে টোটাল অ্যামাউন্ট দেখো 1,61,000 এবং ইউনিট হচ্ছে 1000। এখন আসো ওই যে নরমাল লস, এখানে নরমাল লস দেখো ওয়েট 5%, এখানে বলা হয়েছিল যে 5% ওয়েট লস হবে। ওখানে দেখো এই যে আমি ক্যালকুলেশনটা দেখিয়েছি 50টা কি করে আসলো, 50টা কি করে আসলো দেখো, লস অফ ওয়েট বলাই ছিল 5% ওয়েট লস হবে। কোনটার, এই যে 1000 ম্যাটেরিয়াল কিনেছিল এই 1000 ম্যাটেরিয়ালের, তাহলে 1000 ইনটু 5% দ্যাট মিন্স 50 ইউনিট, যেটা আমরা এখানে পেয়েছি। এবং নরমাল লস 10% স্ক্র্যাপ, যেটাকে এই যে নরমাল লস 10% স্ক্র্যাপ বলা হয়েছে। তাহলে সেই যে 1000 ম্যাটেরিয়ালের উপর 10% দ্যাট মিন্স 100 ইউনিট। এবং আমার অঙ্কে বলাই ছিল যে প্রসেস এর স্ক্র্যাপটা 80 টাকা দরে বিক্রি হবে। সুতরাং এখানে কস্ট পার ইউনিট হচ্ছে 80, যেটা আসে সেটা। এখন আসো আমার অ্যাবনরমাল লসটা কিভাবে বের হলো। হ্যাঁ এখানে দেখো অ্যাবনরমাল লস আমি বের করে দেখিয়েছি। আমার এই যে ইনপুট কত, এখানে দেখো 1000 মাইনাস আউটপুট কত 830, মাইনাস করছে 830। নরমাল লস কত, নরমাল লস হচ্ছে 150, দ্যাট মিন্স 150। তাহলে 20 ইউনিটস হচ্ছে আমার বেশি লস হয়েছে, দ্যাট মিন্স এটা অ্যাবনরমাল লস। আমরা আগেই বলেছি যে আমাদের নরমাল লসের থেকে যতটুকু বেশি হবে, দ্যাট মিন্স এটা এই 20 হচ্ছে আমার ব্যালেন্সিং ফিগার, আমি এটা যোগ বিয়োগ করে এটা পেলাম। হ্যাঁ তোমরা এইভাবেই করবে। তাহলে এই 20 হচ্ছে আমার ব্যালেন্সিং ফিগার, এখানে সরাসরি আমরা 20 নিয়ে আসলাম। আমি কিন্তু একটু আগে তোমাদের অ্যাবনরমাল লসের অ্যাকাউন্টটা দেখালাম, তখন আমরা দেখেছি কি এই যে এখানে দেখো 80 টাকা, এটা কিন্তু স্ক্র্যাপ ভ্যালু, দ্যাট মিন্স নরমাল লসের ক্ষেত্রে 80 টাকা, কিন্তু অ্যাবনরমাল লসের ক্ষেত্রে তুমি দেখো 180 টাকা এসছে। 180 টাকা মানে কি, 180 টাকা মানে হচ্ছে আমার কস্ট প্রসেস কস্ট পার ইউনিট। ওই যে দেখো সে PCPU, দ্যাট মিন্স প্রসেস কস্ট পার ইউনিট। প্রসেস কস্ট পার ইউনিট 1,61,000। এখানে দেখো 1,61,000 মাইনাস 8,000 কি ছিল আমার স্ক্র্যাপ ভ্যালু। এই যে স্ক্র্যাপ ভ্যালু আমি যে সূত্রটি একটু আগে দিয়েছি তোমাদেরকে, 8,000 হচ্ছে আমার স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই 850। এখন আমাকে প্রশ্ন করতে পারো ম্যাডাম এখান এই 850 কোত্থেকে আসলো, 850 কোত্থেকে আসলো, 850 হচ্ছে আমার এক্সপেক্টেড আউটপুট। এক্সপেক্টেড আউটপুট আমরা কিভাবে বের করেছিলাম, আমরা একটু আগে দেখেছি। এক্সপেক্টেড আউটপুট আমার যেই ইনপুট এই যে দেখো 1000, এখান থেকে আমি যদি নরমাল লসটা বাদ দেই বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড। 1000 থেকে 1050 বাদ দিলে 850 থাকে, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড আউটপুট। তাহলে আমার প্রসেস কস্ট পার ইউনিট 180, এই যে আমার 180 এখানে। আর আমার যেটা আমি ট্রান্সফার করেছি, সরি আমার আউটপুট যেটা হয়েছে এই যে দেখো আউটপুট ট্রান্সফার টু প্রসেস বি, প্রসেস বি তে যেটা ট্রান্সফার করতে কত টাকা এসে, যে এই প্রসেস কস্ট পার ইউনিট, এই প্রসেসে আমার পার ইউনিট কস্ট পড়েছে 180 টাকা। এই 180 টাকা হিসেবে এত টাকা। তাহলে এই দুই পাশ মিলে গেল, ব্যালেন্সিং হয়ে গেল। এবং এই যে এই আউটপুট প্রসেস এর, এই আউটপুটটা প্রসেস বি এর ইনপুট হবে। একটু খেয়াল করো যে প্রসেস বি অ্যাকাউন্ট, এখানে দেখো এই যে দেখো টু ইনপুট ট্রান্সফার ফ্রম প্রসেস এ। প্রসেস এ থেকে 8300 ইউনিট আমরা পেয়েছি, 180 টাকা করে, 1,49,400। এটা হচ্ছে আমার প্রসেস এ থেকে এসছে। প্রসেস বি তে অঙ্কে আগেই বলা ছিল প্রসেস বি এর ম্যাটেরিয়াল হচ্ছে 70 ইউনিট, এটা হচ্ছে 200 টাকা হিসেবে 14,000 টাকা। ওয়েজেস হচ্ছে 10,000 টাকা
ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হচ্ছে 5250। এখন কথা হচ্ছে এই অ্যাবনরমাল গেইনটা কিন্তু আমাকে এইখানে ক্যালকুলেট করতে হবে, আমি এটা পরে আসছি, এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, আমি এটা পরে আসছি। তার আগে আমি এই যে আগের মতোই লস মেজার করবো, তোমাদের নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই, একইভাবে আমরা আগের মতো করে লস মেজার করব, এইটাও মেজার করব। এটা হচ্ছে 200 টাকা হিসেবে আমাদের কি হচ্ছে, 200 টাকা হিসেবে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে 90। এখন এই যে আমার এই অ্যাবনরমাল গেইনের ইউনিটটা কি করে বের করব, তোমরা খেয়াল করো আমরা কি করেছিলাম, আমি বলেছিলাম ইনপুট হিসেবে আমি কত দিচ্ছি, ইনপুট হচ্ছে এই 830 যোগ 70। এই যে দেখো সরাসরি আমি 900 লিখেছি, কিভাবে লিখেছি 830 যোগ 70, টোটাল হচ্ছে আমার 900। 900 থেকে আমি কি করব, আমি বাদ দিব আমার কি এই যে নরমাল গেইন, নরমাল লসটা আমার বাদ দেওয়ার কথা 90 যোগ 85। 90 যোগ 85 আমি যদি বাদ দেই, আমি তো অবশ্য পরে বাদ দিয়েছি, 90 যোগ 85 হচ্ছে 135। তাহলে 135 যদি আমি বাদ দিই আমি বুঝবো না, তারপর আমাকে বাদ দিতে হবে আমি যে আউটপুটটা আমার যেই প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে 780, আমি 780 আগে বাদ দিয়েছি, তাহলে আমার থাকছে 120। 120 আমার কি অ্যাকচুয়াল লস, সরি 120 হচ্ছে আমার অ্যাকচুয়াল লস, কিন্তু আমি নরমাল লস আমি দেখতে পাচ্ছি আমার অ্যালাউড নরমাল লস হচ্ছে 135, যেটা আমি এখানে পেলাম 90 আর 45 যোগ করে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়াল হয়েছে 120 ইউনিট লস হয়েছে নরমাল লস, কিন্তু আমার ছিল বাজেটেড ছিল বা অ্যাকচুয়াল ধরা ছিল 1035। তাহলে আমার এখানে কত 15 এক্সট্রা হলো 15, এই 15 হচ্ছে অ্যাবনরমাল গেইন। এই যে 15, এই অ্যাবনরমাল গেইন এবং অ্যাবনরমাল লস দুইটার টাকাটাই আসবে কি হিসেবে, প্রসেস কস্ট পার ইউনিট। এই যে সিপিইউ 180, এখানে দেখো 1,81,800, 1,81,800। এখান থেকে আমি কি বাদ দিচ্ছি, এই যে আমার স্ক্র্যাপ ভ্যালু 18,000 টাকা বাদ দিচ্ছি, ডিভাইড করছি কি 780। 780 হচ্ছে আমার এক্সপেক্টেড আউটপুট। এক্সপেক্টেড আউটপুট আমি কিভাবে বের করব, এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমি এক্সপেক্টেড আউটপুট এই যে এখানে বা অ্যাকচুয়াল আউটপুট যেটা 780, এই 780 দিয়ে আমি ভাগ দিলে আমি 210 টাকা পেলাম। এই 210 টাকা এই যে এখানে দেখো 210 টাকা, এখানে 210 টাকা, এই ইউনিটগুলো গুণ দিলে তাহলে আমার এরকম এভাবে আসলো। ঠিক আছে, এই হলো আমার এই নরমাল লস। আর কি পেলাম, ওটার মধ্যে অ্যাবনরমাল লস পেলাম এবং অ্যাবনরমাল গেইন। তুমি খেয়াল করো এই অঙ্কটার মধ্যে আমরা তিনটে জিনিসই পেলাম, নরমাল লস পেলাম, অ্যাবনরমাল লস পেলাম এবং অ্যাবনরমাল গেইন পেলাম। তাহলে এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং এই প্রসেস কস্টিং এর অ্যাকাউন্টগুলো কিভাবে হিসাবভুক্ত করতে হয় এটা আমরা শিখি কেন। এরপরে দেখো ফিনিশ স্টক অ্যাকাউন্ট, তোমাকে যদি প্রশ্নে বলে যে তুমি ফিনিশ স্টক অ্যাকাউন্ট তৈরি করো তাহলেই তুমি করবা, আদারওয়াইজ তোমাকে যদি প্রসেস অ্যাকাউন্ট করতে পারো তুমি জাস্ট প্রসেস অ্যাকাউন্ট করবা, যেটা আমরা দেখালাম একটু আগে। এখন দেখো ফিনিশ স্টক অ্যাকাউন্ট কিভাবে, পার্টিকুলারস ইউনিট কস্ট পার ইউনিট আগের মতোই অ্যামাউন্ট। আচ্ছা এখন দেখো টু আউটপুট ট্রান্সফার ফ্রম প্রসেস বি অ্যাকাউন্ট, প্রসেস বি অ্যাকাউন্ট থেকে আউটপুট ট্রান্সফার ফ্রম প্রসেস বি তেই আমার কিন্তু ফিনিশ গুডটা হয়েছিল, প্রসেস এ এর ফিনিশ গুডটা হচ্ছে প্রসেস বি এর ইনপুট, যার জন্য হচ্ছে প্রসেস বি তে যেটা হয়েছে সেটাই হচ্ছে আমার আউটপুট। সেখানে 780 ইউনিট আউটপুট হিসেবে আমরা পাচ্ছি এবং 210 টাকা করে, তাহলে টোটাল অ্যামাউন্ট হলো 1,63,800। আর এটারই ব্যালেন্স, এটা কোথাও যাচ্ছে না, সরাসরি ব্যালেন্স সিডি হিসেবে চলে যাবে। এখন আমার দেখো অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট, অ্যাবনরমাল লসটা কোনটা, আমার ফার্স্টে প্রসেস 1 এ আমি অ্যাবনরমাল লস পেয়েছিলাম, প্রসেস 2 তে আর আমার প্রসেস এ তে আমি অ্যাবনরমাল লস পেয়েছিলাম, প্রসেস বি তে আর আমার অ্যাবনরমাল লস ছিল না। তাহলে প্রসেস এ তে আমি যে অ্যাবনরমাল লস পেলাম, আমি প্রসেস এ এর অ্যাবনরমাল লসে বিক্রি করেছিলাম 20 ইউনিট আমার অ্যাবনরমাল লস ছিল, কারণ এই অ্যাবনরমাল লস নরমাল
লসের যে স্ক্র্যাপ সেটার সাথেই বিক্রি হয়ে যাবে, যার জন্য আমার সেল অফ এটা ক্যাশে আমি পাই সেল অফ স্ক্র্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে, 20, 80, 180। এখন প্রসেস এ অ্যাকাউন্ট 20 ইউনিট কত দিয়ে আমরা করেছিলাম, আমরা কিন্তু প্রসেস অ্যাকাউন্টে ইনপুট দিয়েছিলাম 180 টাকা করে, যেটা আমার কস্ট প্রসেস কস্ট পার ইউনিট ছিল, পার ইউনিট কস্ট ছিল 180, যেটা আমরা প্রসেস অ্যাকাউন্টে ইনপুট করেছি। তাহলে 20 ইউনিটের জন্য এত, বাট অ্যাকচুয়াল বিক্রি করেছি হচ্ছে এত টাকা, তাহলে 36,000, 3,600 আসলে 20 ইউনিটস। রেস্ট অফ অ্যামাউন্টটা ব্যালেন্সিং ফিগারটা আমার পিএল অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করবো, লস ট্রান্সফার টু কস্টিং পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্টে রেস্ট অফ অ্যামাউন্টটা আমি ট্রান্সফার করে দিব ওই 2000 টাকা। এই ছিল আমাদের কিভাবে আমি নরমাল লস, অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেইনটা আমি কিভাবে ক্যালকুলেট করব, এবং এটা আমি আমার প্রসেস কস্টিং কিভাবে দেখাবো, এবং আলাদা আলাদা ভাবে যদি এটা লেজার করতে হয় তাহলে লেজারগুলো কিভাবে করবো। আমি প্রোফর্মা দেখিয়েছি আর একটা আমি তোমাদেরকে অ্যাকচুয়াল দেখালাম। এখন আমরা আসবো আমাদের মেইন জিনিসে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট। এখানে দেখো অবজেক্টিভ 2, আমি তোমাদের কিন্তু গত ক্লাসে অবজেক্টিভ 1টা করিয়ে ফেলেছি। এখন আসবো আমরা অবজেক্টিভ 2, calculate equivalent units and understand how to use them. Equivalent unitটা এখন আমাদের একটু বুঝতে হবে, গত ক্লাসেও বলেছিলাম এখন আবার বলি, কারণ এই প্রসেস কস্টিং এর মেইন থিং হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ইউনিট তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা যখন কোনো একটা প্রোডাকশনে যাই তখন ওয়ার্কিং প্রসেস থাকে, ওয়ার্কিং প্রসেস এন্ডিং ইনভেন্টরি। সেই এন্ডিং ইনভেন্টরি মানেটা কি, তার মানে হচ্ছে প্রসেস কস্টিংটা তো আমার কন্টিনিউয়াস চলছে, কন্টিনিউয়াস প্রসেস এটা। তাহলে আমার অ্যাকাউন্টিং পিরিয়ডটা একটা সময় থেকে একটা সময়, সেটা আমার শুধুমাত্র ফেব্রুয়ারি হতে পারে, শুধুমাত্র জানুয়ারি হতে পারে, বা যে কোনো মাস হতে পারে, বা একটা বছর জুড়ে হতে পারে। তাহলে অ্যাকাউন্টিং ইয়ারটা যখন আমার ক্লোজ হবে তখন আমার সবকিছু ক্লোজ করে দিতে হবে। কিন্তু এই অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজের সাথে সাথে কি আমার কিন্তু অন দ্য প্রসেসে আমার কিন্তু জিনিসগুলো রয়ে গেছে। আমার এই জিনিসের এগুলোর মধ্যে আমার কি রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, লেবার রয়েছে, আর কি ফ্যাক্টরি ওভারহেড, এই 3টা জিনিস রয়েছে। এখন 3টা জিনিস কোনটার কোন পর্যায়ে কতটুকু শেষ হয়েছে সেটাকে একটা ফিনিশড গুড হিসেবে নিয়ে আসাটাকেই বলা হয় ইকুইভ্যালেন্ট ইউনিট। আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো প্রসেস কস্টিং। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটু দ্রুত যাব। ডাইরেক্ট ম্যাটেরিয়ালে হচ্ছে দেখো র ম্যাটেরিয়াল ডাইরেক্টলি ট্রেসেবল টু দ্য প্রসেস কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট নিশ্চয়ই তোমরা জানো, লেবার এবং ওভারহেড দুটো যোগ করে কনভার্সন কস্ট হয়। তাহলে লেবার এন্ড ওভারহেড ডাইরেক্টলি ট্রেসেবল টু দ্য প্রসেস। এরপরে দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনভার্সন কস্ট, দুটোই আমার প্রসেস কস্টে যাচ্ছে। এরপরে এগুলো একটু আমার জানা দরকার। Determine total direct material cost, compute direct material cost per unit. Determine total conversion cost, compute conversion cost per unit. তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনভার্সন কস্ট যোগ করলে আমি পাবো টোটাল কস্ট পার ইউনিট। তারপর কস্ট অফ COGS মিন্স কস্ট অফ গুডস সোল্ড সমান টোটাল কস্ট পার ইউনিট ইনটু ইউনিট সোল্ড। মানে যতটুকু ইউনিট আমি বিক্রি করলাম এবং সেটাকে যদি আমি টোটাল কস্ট পার ইউনিট দিয়ে গুণ দেই তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ড পাচ্ছি। এন্ডিং ইনভেন্টরিটা কি, টোটাল কস্ট পার ইউনিট ইনটু ইউনিট নট সোল্ড, যেটা বিক্রি হয় না সেটাই আমার এন্ডিং ইনভেন্টরি হিসেবে থেকে যায়। এরপরে দেখো অবজেক্টিভ 3, ডেসক্রাইব দ্য 5 স্টেপস ইন প্রসেস কস্টিং। গত ক্লাসে আমরা 5 স্টেপ দিয়েছিলাম, করিয়েছিলাম, কারণ এটা আসলে কন্টিনিউশন হতে হতে আমরা এই পরবর্তী পর্যায়ে যাব। অ্যানালাইজ ফ্লো অফ ফিজিক্যাল ইউনিট, 2 হচ্ছে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট, 3 হচ্ছে ডিটারমাইন টোটাল কস্ট টু অ্যাকাউন্ট ফর, 4 হচ্ছে ক্যালকুলেট ইউনিট কস্ট, 5 হচ্ছে assign total cost to unit completed and unit in ending working process inventory. এখন আমরা এই জিনিসটা দেখব, ফিজিক্যাল ফ্লো অফ এ প্রসেস ম্যানুফ্যাকচার। ফিজিক্যাল ফ্লোটা মানে কি, এই যে ইউনিট যেটা যাচ্ছে স্ক্র্যাপ মেটাল ম্যাটেরিয়াল, ঠিক আছে, স্ক্র্যাপ মেটাল ম্যাটেরিয়ালটা মেল্টিং ডিপার্টমেন্ট দিয়ে যাচ্ছে, মেল্টিং ডিপার্টমেন্ট হয়ে সেটা কাস্টিং ডিপার্টমেন্ট হয়ে ফিনিশড গুডে পরিণত হচ্ছে। এখানে দেখো molten metal transferred from melting থেকে মেল্টিং ডিপার্টমেন্ট থেকে কাস্টিং ডিপার্টমেন্টে যে এটা ফিনিশড গুড হিসেবে আসছে। এখন আমরা একটা ছোট উদাহরণ নিয়ে এসেছি,
তোমাদের একটু মনে রাখতে হবে, বা খাতায় যখন এটা ভিডিওটা দেখবে খাতা কলম নিয়ে বসবে, এই জিনিসগুলো টুকে রাখবে, কারণ পরবর্তীতে প্রত্যেকটা স্টেপে আমি তো প্রত্যেকটা ইসে দেখানো সম্ভব না, বোর্ডে দেখালেও আমরা মুছে ফেলতে হবে আমাদেরকে যেভাবেই হোক। তাহলে এই জিনিসগুলো তোমরা একটা খাতা কলম নিয়ে বসবে, এই জিনিসগুলো লিখে নিবে, তাহলে পরবর্তী প্রসেসগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখো ফ্লো অফ প্রোডাকশন, ফ্লো অফ প্রোডাকশন কি বলেছে, ওয়ার্কিং প্রসেস বিগিনিং হচ্ছে 0, কোনো ওয়ার্কিং প্রসেস বিগিনিং নেই, স্টার্টেড ডিউরিং কারেন্ট পিরিয়ড, এই পিরিয়ডে হয়েছে তোমার 35,000 ইউনিট, 35,000 ইউনিট হচ্ছে এই পিরিয়ডে হয়েছে। টু অ্যাকাউন্ট ফর করা হয়েছে 35,000 ইউনিট, 35,000 ইউনিট কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট ডিউরিং কারেন্ট পিরিয়ড, 30,000 ইউনিটটা অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, 35,000 ইউনিট কিন্তু আমার উৎপন্ন হলো এবং 30,000 ইউনিট আমার অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো, তাহলে আমার রয়ে গেল কত, ওয়ার্কিং প্রসেসে রয়ে গেল আমার 5,000 ইউনিট। 5,000 ইউনিটের 10%, 100% এবং 20%, 100% আর 20% মানে কি পরবর্তীতে আমরা বলছি, অ্যাকাউন্ট ফর করা হচ্ছে 35,000 ইউনিট। তাহলে এখানে খেয়াল করো, অ্যাকাউন্ট ফর করা হয়েছে 35,000 ইউনিট, এখানেও অ্যাকাউন্ট ফর করা হয়েছে 35,000 ইউনিট। দ্যাট মিন্স আমার এখানে বিগিনিং কোনো ওয়ার্কিং প্রসেস নাই, আমি ইনপুট ঢুকিয়েছি 35,000 ইউনিটের, এবং এই 35,000 ইউনিট প্রসেস হয়ে হয়ে আমি যদি এভাবে ধরি যে এটা আমার প্রসেস এ বা প্রসেস 1, তাহলে 35,000 ইউনিট প্রসেস হয়ে হয়ে আমার 30,000 ফিনিশ গুড তৈরি হয়েছে। এই ফিনিশ গুডটা আমি প্রসেস 2 তে বা প্রসেস বি তে আমি পাঠাচ্ছি, এবং আমার 5,000টা আমার কি রয়ে যাচ্ছে, আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেস হিসেবে রয়ে যাচ্ছে। হ্যাঁ, এন্ডিং ওয়ার্কিং প্রসেস হিসেবে রয়ে যাচ্ছে 5,000 ইউনিট। এখন কি বলেছে দেখো, ডিগ্রি অফ কমপ্লিশন ইন দিস ডিপার্টমেন্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 100% এবং সিসি হচ্ছে 20%। এই যে ডিগ্রি অফ কমপ্লিশন, এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ইউনিট প্রস্তুত করার ওয়ে। এই ডিগ্রি অফ কমপ্লিশন ধরে নিয়ে আমি ইকুইভ্যালেন্ট ইউনিটটা তৈরি করব। তার মানে কি, এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 5,000 ইউনিটের সম্পূর্ণ 5,000 ইউনিটই আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল হয়ে গেছে, কিন্তু কনভার্সন কস্ট হচ্ছে 20%। তার মানে এই 5,000টা হচ্ছে আমার বেস। এই 5,000 এর 20% কত হয়, 5,000 এর 20% হয় হচ্ছে 1,000। পরবর্তীতে দেখবা যেটা 1,000 নিয়ে আসা হয়েছে। এখানে দেখো compute equivalent unit step 2, equivalent unit দেখো, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনভার্সন কস্ট, ফ্লো অফ প্রোডাকশন, কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড, ওই যে 30,000 ইউনিট আমার ট্রান্সফার আউট হয়েছে, দুইটাই হয়েছে, ম্যাটেরিয়ালেরও হয়েছে, কনভার্সন কস্টেরও হয়েছে। ওয়ার্কিং প্রসেস এন্ডিং এ এই যে আমার 5,000, এখানে বলেছিল যে ম্যাটেরিয়াল আমার 100% কমপ্লিট হয়েছে, কিন্তু কনভার্সন কস্ট কি হয়েছে, আমার 20% ইয়ে হয়েছে। তাহলে 5,000 এর 20% 1,000, এইটা হলো ইকুইভ্যালেন্ট ইউনিট। ঠিক আছে, এই ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স 20% আমার কমপ্লিট হয়েছে, বাকিটা কমপ্লিট হয় নাই। তাহলে 20% কে আমি ফিনিশ গুডের মধ্যে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে আসছে 1,000। তাহলে এখানে দেখো কনভার্সন কস্ট হচ্ছে 31,000 এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 35,000। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কনভার্সন কস্ট হচ্ছে 31,000 এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 35,000। এরপরে দেখো কম্পিউট ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট, স্টেপ 3, টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে 1,46,000, 1,46,050, 1,46,050। আমরা জাস্ট এখানে ইউনিট পেয়েছি, এটা তোমাকে বলে দিল টোটাল প্রোডাকশন কস্ট হয়েছে 1,46,050। আচ্ছা, এখন এটার মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 84,050 এবং কনভার্সন কস্ট হচ্ছে 62,000। ঠিক আছে, এই দুইটা যোগ করলে আমি 1,46,050 পাবো। এরপরে ইকুইভ্যালেন্ট ইউনিট যেটা আমরা একটু আগে করলাম, এখানে হচ্ছে 35,000 এবং 31,000। একটু যাই আমরা আগে, এই যে দেখো 35,000, 31,000। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, ইকুইভ্যালেন্ট ইউনিট পেলাম। আর এই ইকুইভ্যালেন্ট ইউনিট কিসের, আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেসের। আচ্ছা, না সরি ভুল বললাম, এন্ডিং ওয়ার্কিং প্রসেস না, 35,000 আমি ট্রান্সফার করে 30,000 আমি ট্রান্সফার করেছিলাম, আর 5,000 ছিল আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেস। দ্যাট মিন্স ওটার ফিনিশড গুড, ইসের ফিনিশড গুড হচ্ছে 35,000, ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 35,000 আর ওটা হচ্ছে 31,000। এখন এই 84,050 কে আমি 35,000 দিয়ে যদি ভাগ দেই, তাহলে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট আমি পাচ্ছি 2.4014। এবং কনভার্সন কস্টের ক্ষেত্রে একই জিনিস, 62 কে যদি আমি 31 দিয়ে ভাগ দেই, তাহলে আমি
2 পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো summarize and assign total cost step 4 and step 5। এখন দেখো total cost to account for 1,46,050, যেটা আমরা একটু আগে আমাদেরকে বলেছি 1,46,050, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। অ্যাসাইন টোটাল কস্ট, এই টোটাল কস্ট আমি কিভাবে অ্যাসাইন করছি? কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট, আমরা আমাদের কমপ্লিট ইউনিট কত ছিল? 30,000 ইউনিট ছিল, এবং ওইটাকে ট্রান্সফার করলাম। আমি শুধু এরাই কিন্তু ইউনিট পেয়েছি, কিন্তু ইউনিট কস্টটা পাইনি। কিন্তু আমি এখন ইউনিট কস্টটা কিভাবে পেলাম? আমি ম্যাটেরিয়ালের পার ম্যাটেরিয়াল ইউনিট কস্ট বের করলাম, এবং লেবারের ক্ষেত্রে পার ইউনিট লেবারের পার ইউনিট কস্ট বের করলাম। এই দুইটার বেসিসে আমি কি করলাম? আমি এই দুইটার বেসিসে এই যে দেখো 4.40 দুইটা যোগ করে, তোমরা যদি একটু দেখতে চাও আমি আবার ব্যাকে যাচ্ছি, এখানে দেখো 2.401 আর 2, তাহলে 2 দুগুণে 4, 4.4014, এটাই এখানে পরবর্তীতে নেওয়া হয়েছে। এই যে দেখো 4.4014, 30,000 ইউনিটকে আমি যদি এটা দিয়ে গুণ দেই তাহলে 1,32,043 আসলো। এখন দেখো ওয়ার্কিং প্রসেস এন্ডিং 5,000 ইউনিট ছিল, 5,000 ইউনিট, আমার ম্যাটেরিয়াল ছিল 5,000, তাহলে ম্যাটেরিয়াল পার ইউনিট দিয়ে গুণ দিচ্ছি, এবং কনভার্সন কস্ট ছিল 1,000 কে পার ইউনিট দিয়ে আমি কনভার্সন কস্ট পার ইউনিট দিয়ে আমি গুণ দিচ্ছি। দুইটা গুণ দিলে আমার এই যে 1,46,500, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। এই যে দেখো টোটাল কস্ট অ্যাকাউন্ট ফর, টোটাল কস্টটা কিভাবে অ্যালোকেট করলাম সেই জিনিসটা আমি এখানে দেখতে পেলাম। এরপরে দেখো যে জার্নাল এন্ট্রি তোমাদের সিলেবাসে আছে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর প্রসেস কস্ট সিস্টেম। জার্নাল এন্ট্রি গুলো আমরা কিভাবে দিব এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। দেখো জার্নাল এন্ট্রিজ এক্সাম্পল, assume that ABC Limited has two processing department, melting and casting। একটু আগে দেখলাম ABC Limited purchase direct material as needed, যতটুকু দরকার হয় ততটুকু সে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কিনছে। what is the journal entry for the material? তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে অঙ্কের প্রথমেই আমরা করেছিলাম কি, যে ম্যাটেরিয়াল ছিল আমার, ম্যাটেরিয়াল কিনেছিল প্রসেস এতে একটা ছিল, প্রসেস বি তে একটা ছিল। এখানে দেখো ওয়ার্কিং প্রসেস মেল্টিং এর জন্য ছিল আমার 84,050, এটা হচ্ছে আমার মেল্টিং এর জন্য ম্যাটেরিয়াল, এতটুকু ম্যাটেরিয়াল পারচেজ করেছে। অ্যাকাউন্টস পেবল, দ্যাট মিন্স এটা বাকি থেকে না হয়েছে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে ওয়ার্কিং প্রসেস মেল্টিং ডেবিট 84,050, এবং accounts payable 84,050 হচ্ছে ক্রেডিট টু রেকর্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ এন্ড ইউজড। সেকেন্ড দেখো what is the journal entry for conversion cost? conversion cost কত ছিল আমাদের? 62,000। working process melting conversion to 62,000 debit, various accounts হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। to record melting department conversion cost, what is the journal entry to transfer completed goods from melting to casting? মেল্টিং থেকে কাস্টিং এ যখন আমি ট্রান্সফার করব তখন তার ইয়েটা কি, মেল্টিং থেকে কাস্টিং এ, দ্যাট মিন্স কাস্টিং পাচ্ছে, কাস্টিং রিসিভ করছে, এজন্য কাস্টিং ডেবিট। ওয়ার্কিং প্রসেস কাস্টিং ডেবিট 1,32,043, এবং ওয়ার্কিং প্রসেস মেল্টিং ক্রেডিট 1,32,043। এই ফিগারগুলো কিন্তু প্রত্যেকটা আমরা আগের অঙ্কটাতে পেয়েছি। এই জিনিসগুলো আমি বলেছি যখন অঙ্ক করবা অঙ্কের যে ইনফরমেশনটা দেয়া আছে খাতা কলমে লিখে নিবা, তাহলে তোমাদের প্রত্যেকটা জিনিস করতে সুবিধা হবে। তাহলে টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড ফ্রম মেল্টিং টু কাস্টিং ডিউরিং দ্য পিরিয়ড। এরপরে দেখো ফ্লো অফ কস্ট এক্সাম্পল, কস্টে কিভাবে যাচ্ছে এটা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল, যে ম্যাটেরিয়াল আমি কিনছি বাকিতে কিনছি 8450, সেটা কোথায় যাচ্ছে? ওয়ার্কিং প্রসেস মেল্টিং এ যাচ্ছে, ঠিক আছে। ভেরিয়াস অ্যাকাউন্টস মানে আমার কনভার্সন কস্টের যে অ্যাকাউন্টসটা ছিল, তাহলে হচ্ছে 62,000, এটাও আমার ওয়ার্কিং প্রসেস মেল্টিং এ যাচ্ছে। দুইটা যোগ করে যে জিনিসটা আসছে যে 1,32,000 1,32,043, এটা কোথায় আসছে? ওয়ার্কিং প্রসেস কাস্টিং এ আসছে, ঠিক আছে। এই যে দেখো এইভাবে ফ্লোটা যাচ্ছে। এরপরে দেখো ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথডটা কি? Weighted average process costing method calculate the equivalent unit cost of all the work done to date. That means a weighted average cost processing কি করবে? Equivalent unit, পুরো প্রসেসের মধ্যে যত ইকুইভ্যালেন্ট ইউনিট আছে সেটাকে সে ক্যালকুলেট করবে।
assign this cost to equivalent unit completed and transferred out to the process and to equivalent unit in ending work in process inventory. The weighted average cost is the total of all cost entering the working process account divided by total equivalent unit. তাহলে আমরা দেখি একটু এই জিনিসগুলো আবার তোমাদেরকে একটু খাতায় এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ এইটার মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। তো এই জিনিসগুলো তোমাদের আবার একটু টুকতে হবে, যেটা আমরা একটু আগেই করলাম ফিজিক্যাল ইউনিটগুলো কি দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে ফিজিক্যাল ইউনিটে। খেয়াল করো, ওয়ার্কিং প্রসেস বিগিনিং 100% ম্যাটেরিয়াল 60% কনভার্সন কস্ট। 60% কনভার্সন কস্টই কত হলো? 1000 হলো। ইউনিট স্টার্টেড ইন প্রসেস 35000, তাহলে টোটাল ইউনিট গুলো 1036 মিলে 35 মিলে 36000। ইউনিট ট্রান্সফারড আউট, কত ইউনিট ট্রান্সফারড আউট করা হয়েছে? 31000। ইউনিট ইন এন্ডিং ইনভেন্টরি 100% ম্যাটেরিয়াল 20% কনভার্সন কস্ট, তাহলে 100% ম্যাটেরিয়াল আছে 5000 আমি দেখছি, তাহলে আমার টোটাল কনভার্সন 20% কনভার্সন কস্ট এইটা মিলে হলো 31000 আর 31500 আর 500 মিলে হলো 36000। তাহলে এই 5000 এর আবার 20% আমার আগের মতো করে করতে হবে, ঠিক আছে? এই ইনফরমেশন একটু ভালো করে খেয়াল করো। কনভার্সন কস্ট ছিল 1000, ইউনিট স্টার্টেড ইন প্রসেস 35000 হলো, তাহলে 36000, ইউনিট ট্রান্সফার করা হচ্ছে 31000 এবং 5000 হচ্ছে আমার ওয়ার্কিং প্রসেস। ম্যাটেরিয়াল এন্ড কনভার্সন কস্ট কমপ্লিটেড এন্ড ট্রান্সফার দুটার ক্ষেত্রে কিন্তু 100% করা হয়েছে। কমপ্লিটেড এন্ড ট্রান্সফার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 31000, কনভার্সন ইউনিট এগুলো সবগুলো, কনভার্সন কস্টের ক্ষেত্রে 31000। এন্ডিং ইনভেন্টরি ইকুইভ্যালেন্ট ইউনিট 5000 ছিল আমার 100% এ, এবং এই 5000 এর 20% হচ্ছে 1000, তাহলে ম্যাটেরিয়াল হলো আমার 36000 এবং কনভার্সন হচ্ছে 32000। এখন দেখো ম্যাটেরিয়াল বিগিনিং ইনভেন্টরি 2350, কনভার্সন হচ্ছে 5200, কারেন্ট কস্ট হচ্ছে 84500 আর 62000 যেটা আমরা আগেই পেয়েছিলাম, টোটাল হচ্ছে 86400 এবং এখানে হচ্ছে 67200। ইকুইভ্যালেন্ট ইউনিট 36000 ইউনিট, 86 কে দিয়ে যদি আমি গুণ ভাগ দেই তাহলে আমি কস্ট পার ইউনিটটা পাবো, ঠিক আছে? ওটার ক্ষেত্রেও তাই। এরপরে দেখো সামারাইজ এন্ড অ্যাসাইন টোটাল কস্ট স্টেপ 4 and 5। এখানে কি বলছে? ওয়ার্কিং প্রসেস বিগিনিং ইনভেন্টরি। ওয়ার্কিং প্রসেস বিগিনিং ইনভেন্টরি ম্যাটেরিয়াল হচ্ছে 2350, কনভার্সন হচ্ছে 5200, তাহলে টোটাল বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 70550। কারেন্ট কস্ট ইন মেল্টিং ডিপার্টমেন্ট ম্যাটেরিয়ালে হচ্ছে 84000 যেটা আমরা একটু আগেই পেলাম, আর কনভার্সন হচ্ছে এই যে 62000, ঠিক আছে? এই হলো আমার কস্ট টু অ্যাকাউন্ট ফর করতে হবে 153600। এরপরে দেখো সামারাইজ, না এটা তো করলাম। এরপরে দেখো সামারাইজ এন্ড অ্যাসাইন টোটাল কস্ট স্টেপ 4 and 5। কস্ট ট্রান্সফারড আউট, আমার ওখানে কত ছিল? 31000 আমি ট্রান্সফার করেছিলাম। ট্রান্সফার আউটের আমার এই যে দেখো ইউনিট কস্ট দুইটার আগের মতো ইউনিট কস্ট দিয়ে আমি যদি গুণ দেই তাহলে আমি কত 31,000 ইউনিটের কস্ট কত? 1,39,500 সেটা আমরা পেয়ে গেলাম। কস্ট ইন এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি কস্টটা কত? ম্যাটেরিয়াল দেখো 5000 এবং এটার কস্ট হচ্ছে 2.4, কনভার্সন 1000 2.1, দুটো যোগ করলে আমার আসলো এই যে 1,39,500, 12,000 এবং 2100, তাহলে টোটাল কস্ট অ্যাকাউন্ট ফর করলাম আমি 1,53,000। এখানে দেখো summarize and assign total cost step 4 and 5. This step distribute the department's cost to unit transferred out 31,000 into 4.5, 1,39,500, and to units in ending work in process inventory 12 lakh into 2,100, total হচ্ছে আমার 14,10,000। এরপরে দেখো এই ওয়েটেড অ্যাভারেজের একটা সামারি করা হয়েছে। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে আমার
7,550, ম্যাটেরিয়াল হচ্ছে 84,050, কনভার্সন এটা মেল্টিং ডিপার্টমেন্ট, কনভার্সন কস্ট হচ্ছে আমার 62,000 এবং ব্যালেন্স হচ্ছে 14,100 ট্রান্সফার টু ফিনিশড রুম, এই দুই সবগুলো যোগ করে 139,500। এই ছিল আজকে আমাদের লেসন। তো আমরা পরবর্তীতে ফিফো মেথডটা করাবো। ফিফো মেথডটা করানোর পরে আমরা দুইটা কম্পেয়ার করব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে আমার ওয়েটেড অ্যাভারেজ মেথড পর্যন্ত, এবং এর আগে আমরা দেখলাম নর্মাল অ্যাবনর্মাল লসগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে এটা প্রসেস অ্যাকাউন্টে এন্ট্রি দিতে হয়। আমরা সেই সাথে জার্নালগুলো দেখলাম এবং এরপরে দেখলাম ওয়েটেড অ্যাভারেজটা কিভাবে, ওয়েটেড অ্যাভারেজকে ইকুইভ্যালেন্ট ইউনিট, আসলে ইকুইভ্যালেন্ট প্রসেস কস্টিং এ ওয়ার্কিং প্রসেসে যে ইউনিটগুলো থেকে যায়, অন প্রসেস যেগুলো থেকে যায় সেগুলোকে সম্পূর্ণ ইউনিটে রূপান্তর, মানে পূর্ণ ফিনিশড গুডে রূপান্তর করার জন্য এই ইকুইভ্যালেন্ট ইউনিটটা আসে। এবং ইকুইভ্যালেন্ট ইউনিটটা নির্ণয় করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে ফিফো মেথড, একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে আমরা ফিফো মেথড আজকে দেখলাম, নেক্সট ক্লাসে আমরা ওয়েটেড অ্যাভারেজ আজকে দেখলাম, নেক্সট ক্লাসে আমরা ফিফো মেথডটা দেখবো, তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবো। এরপরে এটা শেষ করার পরে আমি তোমাদের সবগুলো সহ একটা অঙ্ক করাবো, তাহলে আমি আশা করব, কারণ এখানে অনেক অঙ্ক আর সবগুলো করানো আমার পক্ষে সম্ভব না, তোমরা বাসা অবশ্যই প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে আমি বারবারই তোমাদেরকে বলছি, কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব সেগুলোর সলভ করার। ঠিক আছে? তো এই আমার ক্লাস এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।